রাত প্রায় 2:30 বাজে। এত রাতে নীল বাড়ি থেকে বের হয়েছে কাউকে কিছু না বলে। সবাই চিন্তা করবে ভেবে কাউকে কিছু বলেনি। সে আর্তনাদ শুনে নীল নিজেকে ঠিক রাখতে পারেনি। সারা রাস্তায় চিন্তা করতে করতে নীল পৌঁছে গেছে নিজ গন্তব্যে। বাড়ি থেকে ভেসে আসছে সেই আর্তনাদ। নীল গাড়ি থেকে দ্রুত গতিতে বের হয়ে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলে নীলকে দেখেই সুফিয়া বেগম নিজের কান্না বাড়িয়ে দিল। ছোট 8 বছরের তোফা এসে নীলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নীল এবার সোফায় বসে থাকা ভদ্রলোকের দিকে তাকালো, যে কিনা এই মুহূর্তেই মাথায় হাত দিয়ে বসে আছে। একমাত্র ছেলের এই করুণ অবস্থা মেনে নিতে পারছে না। নীল একটা ঢোক গিলে সামনের দিকে এগোলো। দেখতে পেল সুজনের নিথর দেহ, যেটা ফ্যানের সাথে ঝুলছে। নীল দৌড়ে গিয়ে সুজনের পা ধরে ফেলল। নীল একবার ঝুলন্ত সুজনের লাশ দেখে মনে মনে বলল, তুই আমাকে একবার বলতি তুই জুঁইকে ভালোবাসিস। পৃথিবীর কারো সাধ্য ছিল না জুঁইকে তোর কেড়ে নেওয়া। তাহলে তুই কেন এই রকম পাগলামি করতে গেলি? একবার ওর তো পরিবারের কথা ভাবলি না? আমাদের কারো কথা তো মাথায় এলো না? সকাল হয়ে গেছে, সকাল 10টা। মসজিদের মাইক দিয়ে বলে দেওয়া হয়েছে জামাল প্রমাণিত এর একমাত্র ছেলে সুজন প্রামাণিক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ জোহর পর তার জানাজার অনুষ্ঠান হবে। সমস্ত মুসলিম ভাইদেরকে সেই জানাজারে উপস্থিত থাকার অনুরোধ করছেন। নীল চুপচাপ বসে আছেন, হাতে তার সুজনের লেখা শেষ চিঠি। পাশেই বসে আছে তার আরও 2 বান্ধবী। নীলরা বেস্ট ফ্রেন্ড 4 জন। নীল, সুজন, আদি আর সৌরভ। 4 জন সেই ছোট থেকে একসাথে পড়াশোনা করেছে, কখনো আলাদা হয়নি। যেখানে গিয়েছে 4 জন একসাথে গিয়েছে। কেউ যেন সুজনের মৃত্যুটা মেনে নিতে পারছে না। এত সহজেই নিজের বেস্ট ফ্রেন্ড এর মৃত্যু মেনে নেওয়া যায়? জোহরের পর সুজনের দাফন করতে নিয়ে গেল। 3 বন্ধু মিলে সুজনের কবরে নামলো। মাটি দিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। নীলের চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। বাড়ি ফিরে গোসল করে মাগরিবের নামাজ পড়ে নিল। সকাল থেকে না খাওয়া নীল, তাই আলেয়া এসেছিল তাকে ডাকতে। কিন্তু নীলকে তৈরি হতে দেখে আলেয়া ভ্রু কুঁচকে বলল, এখন আবার কোথায় যাবে? সারাদিন কিছুই খাওনি, এসেও খেয়ে নাও, তারপর যেখানে ইচ্ছে যেও। নীল কিছু না বলে চোখ বড় বড় করে আলেয়ার দিকে তাকালো। সে চায়নি দেখে মেয়েটার একটু ভয় পেল। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, দেখো আমি জানি তোমার মন ভালো নেই, ভালো থাকার কথাও নাই, কিন্তু এইভাবে না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে। নীল এর থেকে এবারও কোনো আশানুরূপ উত্তর পেল না। নীল তাকে পাশ কাটিয়ে চলে যেতে যেতেই আলেয়া সোনার মতো করে বলল, আপন কাউকে হারানোর ব্যথা যেদিন বুঝবি সেদিন এই মুখ নিয়ে কথা বলতে আসবি। আলেয়া হতভম্বর মতো চেয়ে রইল। নীল ওকে পাশ কাটিয়ে চলে গেল। বাইরে আসতে দেখে মিলন পিউয়ের সাথে। তাকে দেখেই নীল দাঁড়িয়ে পড়ল। পিউ এক পলক নীলের দিকে তাকিয়ে থেকে পাশ কেটে চলে যাওয়ার জন্য পা বাড়ালেই নীল ওর এক হাত ধরে ফেলল। পিউ ভ্রু কুঁচকে করে নীলের দিকে তাকিয়ে রইল কিছু সময়। অমন থেকে হঠাৎ নীল ওর মুখটা এগিয়ে এনে ফিসফিস করে বলল, আপন মানুষ হারানো বুঝি এত যন্ত্রণা? পিউনি, আমার বুকটা খুব জ্বলছে। তোরও কি এমন জ্বলে? পিউ কিছু বলে না, তার আগেই নীল ওর ঠোঁটে এক আঙুল রেখে চুপ করতে বোঝায়। ওকে বলতে না দিয়েই নীল আবার বলে, কিছু বলছিস না পিউনি? তোর কথা আমার কাছে আজ বিশেষ বান মনে হবে। এই বলে আর কোনো বাক্য প্রয়োগ না করতে চলে গেল।
পিউ মিলন চোখে তাকিয়ে রইল তার যাবার পরে। নীল চোখের আড়াল হতে পিউ ফিক করে হেসে বলল, আপনি এখনো আপন মানুষ হারানোর ব্যথা বোঝেননি সাফওয়ান ভাই। যেদিন বুঝবেন সেদিন আপনার পৃথিবীর শেষ দিন হবে। হঠাৎ পিছন থেকে কেউ পিউকে হেঁচকা টান দিতে পিউ পড়ে যেতে নেয়, কিন্তু প্রায় আগেই নিজেকে সামলে নেওয়া সে। আলেয়া পিউয়ের হাত মুচড়ে ধরে বলে, নিজেকে সামলা পিউ, আমার নীল থেকে দূরে থাকা, নয়তো তোর এই হাত ভেঙে দিতে একটুও ভাবক না আমি। নিজের সংসার ভেঙে এসেছিস আমার ভালোবাসা কাটতে, এই ভুল করিস না, তোকে মেরে ফেলবো আমি, আমাকে সহজভাবে নিবি না তুই। এই বলে আর এক মুহূর্তেও দাঁড়ালো না আলেয়া। পিউ মলিন কণ্ঠে বলল, আমার কিশোরী বয়সের প্রেম ছিল সাফওয়ান ভাই, সেটাও তোমার জন্য ছেড়েছি। আর আমার স্বামী, তার প্রতি ভালোবাসার গভীর হওয়ার আগেই সে আমাকে ছেড়েছে। এটা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে নীল। ভিতর থেকে সৌরভ এসে দরজা খুলতেই নীল হাড় মুখ করে ভিতরে ঢোকে। সৌরভ তাকে দেখে বলল, এত দেরি হলো কেন আসতে? নীল কিছু বলল না। সৌরভ একটা দীর্ঘশ্বাস ফেলল। ঢাকা উত্তরা নাভালেক ভিউয়েল অ্যাপার্টমেন্টস, এটা বেশ বহু পরিচিত একটা ফ্ল্যাট বাসা। এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে নীল ও ওর বন্ধু। মাঝে মাঝে তার বন্ধু এসে এখানে আড্ডা দেয়। নীল ভিতরে এসে শরীর থেকে কালো জ্যাকেটটা একটানে খুলে ফেলে। আদি এগিয়ে এসে এক গ্লাস পানি দেয়। নীল সেদিকে না তাকিয়ে ঢকঢক করে পুরোটাই শেষ করে। আদি নীলের কাঁধে হাত রেখে বলে, এভাবে ভেঙে পড়লে চলবে না, আগে আমাদের জানতে হবে হঠাৎ সুজনের নিজেকে শেষ করে দেওয়ার কারণটা কি। সৌরভ নিজেও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নীল লম্বা শ্বাস ফেলে পকেট থেকে চিঠিটা বের করলো। চিঠিটাতে দেখে তার হৃৎপিণ্ড যে কেউ খোঁচে ধরেছে এমন অনুভব হচ্ছে। সে চিঠিটা আগে বাড়িয়ে সৌরভের হাতে দিল। সৌরভ চিঠিটা হাতে নিল। নীল কাপা গলায় বলল, আমি পড়তে পারবো না, তুই পড়। সৌরভ একটা শুকনো ঢোক গিলে পড়তে শুরু করলো। প্রিয় বন্ধুরা, আমি জানি তোমাদের কাছে মুখ দেখানোর মতো আমার আর কিছুই নেই। বিগত কয়েকদিন ধরে তোমাদের উপেক্ষা করার কারণ হলো জুই। আমি জুইকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম। বিশ্বাস করো, মনে হতো ও ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। কিন্তু জুই আমার সাথে প্রতারণা করেছে। বাবাকে বলে জুইদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু তারা বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার বৃদ্ধ বাবাকে জুই আমার চোখের সামনে থাপ্পড় মেরেছে। আমি এজন্য জুইকে 2টো থাপ্পড় মেরেছিলাম। আর জুইয়ের ভাইয়েরা মিলে আমাকে প্রচুর মারে। ওদের বাড়ি থেকে ফিরে আসার পর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। এই নিয়ে আমি ভীষণ হতাশায় ভুগেছিলাম। বিশ্বাস করো, সন্তান হয়ে বাবাকে এত অসম্মানিত হতে দেখতে কতটা কষ্টের। এই কষ্ট লজ্জা নিয়ে বেঁচে থাকার বড়ই দুর্বিষণ হয়ে উঠেছিল। প্রতিদিন বাবার ওই নত মুখটা দেখার আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। তোমাদের কিছু বলার সেই সাহসটাও আমার হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এই পৃথিবী থেকে থাকবো না। বিশ্বাস কর, আমার খুব মনে পড়ছিল তোদের কথা। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। আত্মহত্যা মহাপাপ, এটা জানার সত্ত্বেও নিজের ভীষণ শেষ করতে এক ধাপ এগিয়ে গেলাম। আমার মৃত্যুর পর আমার মা বাবাকে আর ছোট বোনটাকে একটু দেখিস। ভীষণ অপরাধী আমি তোদের কাছে, পারলে আমাকে ক্ষমা করে দিস। ইতি। তোদের হেরে যাওয়ার বন্ধু। চিঠিটা পড়ে সৌরভ স্তব্ধ হয়ে বসে পড়ে। তাদের বন্ধুর এত কষ্ট ভোগ করেছে অথচ কিছুই জানায়নি। এত কিছু ঘটে গেছে। নীল হাতে রক গুলো ফুলে উঠেছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবার প্রচুর রাগ হচ্ছে। নীল রাগে জ্ঞান শূন্য হয়ে টেবিলের উপর থাকা
কাচের জগটা ভেঙে ফেললো। আদি নীলকে ধরে ফেললো। ওকে শান্ত করতে বল, নিজেকে সামলা নীল। এভাবে রাগে মাথায় কিছু করা যাবে না। ওই জুঁইকে তো আমরা মারবই, তবে এভাবে নয়। ওকে এমনভাবে মারবো যে ওর আত্মা মৃত্যুর জন্য ছটফট করবে। কিন্তু মারতে পারবো না। নীল আর সৌরভ রাগে ফসফস করছে। ওদের 4 জন বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি রাগী হলো সৌরভ, আর সবচেয়ে শান্ত আদিল। জেদি হলেও নীল আর সুজন এক রেখা। এমন ভিন্ন 4 জন মানুষের বন্ধুত্ব কিভাবে হলো তা ভাবনার বিষয়। গম্ভীর রাতে মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে পিউ। রাতের আজকাল ঘুম আসে না তার, তাই ছাদে এসে দাঁড়িয়েছিল। ধূসর রাঙা মেঘে জমে গেছে আকাশে। পিউ সেই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের হিসাব মেলাচ্ছে, কিন্তু উত্তর না পেয়ে নিজেই নিজেকে ধিক্কা দিচ্ছে। তার জীবনটাও একই অন্ধকারে মেঘের মতো, কোনো আলো নেই সেখানে। হঠাৎ পিউ থেকে পুরুষালী কণ্ঠে শুনতে পেরেছে। পিউ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। নীল গমগমে কণ্ঠে বলল, মরতে এসেছিস নাকি? পিউ মহাবিরক্ত এই মানুষটির উপরে। সে যেখানেই যাবে এই লোকটা সেখানেই পেছনে যাবে। পিউ বিরক্ত ভরা কণ্ঠে বলল, যদি মরতেও আসি তাতে আপনার কি? নীল একটু এগিয়ে এসে বলল, আমরাই তো সব। তুই মরলে কাফনের কাপড় যে আমাদেরই কিনতে হবে। পিউ এই কথা শুনে জমে যায়। এত অবহেলিত সে, তার মৃত্যুকেও কেউ খুশি হবে না। তার জন্য ও জবাবদিহিতা করতে হবে। যে কেন মরলি তুই? কাফনের কাপড়ের দাম নিয়ে যায়। পিউ মলিন কণ্ঠে বলল, জানেন সাইফার ভাই, মানুষের জন্মদাগ থাকে তার শরীরে, আর আমার জন্মদাগ তো দুঃখ যা আছে কপালে। নীল একটু থমকে গেল। মেয়েটা কি সিরিয়াসলি নিয়েছে কথাটা? কিন্তু সে তো মজা করেছে। মেয়েটা কি রাগ করেছে? নীল পিউকে আগাগোড়া পরখ করে বলল, তুই আস্ত একটা গাধি। এর মধ্যে বুঝলো বৃষ্টি শুরু হলো। দুজনেই ভিজে একাকার। পিউ এক পলক তাকালো নীলের দিকে, এরপর নিচে যাওয়ার জন্য হাঁটা ধরতে সামনে থেকে নীল বলে উঠল, জানিস তো পিউনি, পা না ভিজিয়ে ও সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়েও জীবন পাড়ি দেওয়া যায় না। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।